ঠিক আছে, আজকে আপনাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট। এটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, এর আগের দিন মনে হয় যে ডম ম্যানিপুলেশন হালকা দেখেছিলাম। যাই হোক, সবগুলোই আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করবো। কিছু প্র্যাকটিক্যাল আছে, সেগুলো দেখা যখন দেখবো তখন এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো সেখানে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তো আমরা যেটা করি আপাতত হচ্ছে অ্যাসিঙ্ক ওয়্যারের যে টপিকটা আছে সেটা কভার করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাসিঙ্ক অ্যাওয়ের যে টপিকটা সেটা আসলে জাভাস্ক্রিপ্টের প্রমিস নামে একটা টপিক আছে, সেটার সাথে রিলেটেড। আপনাদের এখানে প্রমিস লিখে নাই, যাই হোক। প্রমিস হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের প্রমিস বলতে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট হচ্ছে সিনথেটিক্যালি কাজ করে, মানে হচ্ছে লাইন বাই লাইন কোড রান করে। এক লাইন কোড রান হলো, দেন আবার আরেক লাইন কোড রান হলো, এভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে। আজকের জন্য একটা ফোল্ডার করে নিই। কিন্তু জাভাস্ক্রিপ্ট কে চাইলে আপনি বিভিন্ন ফাংশনের মাধ্যমে অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করতে পারি। অ্যাসিনক্রোনাস ওয়ে মানে কি, আপনার কাজগুলা স্বাধীনভাবে করবে। একটা কাজের সাথে আরেকটা কাজ, একটা কাজের জন্য আরেকটা কাজ ওয়েট করবে না। জুন, জুলাই, আজকে হচ্ছে জুলাই। জুলাই হচ্ছে কি, আজকে কত? 6, 2025। ওকে, তাহলে হচ্ছে কি আমি যেটা করি সেটা হচ্ছে বেস করে ওপেন করি আজকের কোডটা, অ্যাসিন খেলাটা কাজ করি। কিছু ডিফল্ট কোড দেখাই। মনে করেন আপাতত জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, পরে আমি ডমের সাথে কাজ করবো না। স্ক্রিপ্ট ডট জেএস, এখানে যেটা করতে চাচ্ছি অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশন আমি সরাসরি চাইলে দেখাইতে পারি, কিন্তু অনেকে বুঝবেন না। আমি একটা কনসেপ্ট দেখি। মনে করেন জাভাস্ক্রিপ্টে কনসোল লক করলাম একটা ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড, প্রথমে বললাম হ্যালো ওয়ার্ড, দেন আবার একটা কনসোল লক করলাম, এখানে বললাম হচ্ছে হ্যালো ইউনিভার্স। এবার দুইটা পাশে একটার পর একটা দেখেন, এটা 1 নম্বর লাইনে হ্যালো ওয়ার্ল্ড আছে, 2 নম্বর লাইনে হ্যালো ইউনিভার্স আছে। আমরা জানি কি এটা লাইন বাই লাইন কাজ করবো। এই আমরা কোড স্পেস সেভ করে নিই, সেভ করে দিচ্ছি। এই কিছু কনসিডার হচ্ছে না কেন, কোনো বই করেছি? স্যার এখানে কোড লিখছেন, মেবি আপনি এখানে হবে নো নোট। ও আচ্ছা আচ্ছা, আগে বলার দরকার ছিল। মেবি কোড লিখেছে, আচ্ছা ঠিক আছে, নোট হবে তাই না? কিন্তু ইরোড তো দিবে। নোট স্পেস স্ক্রিপ্টার চেস, হ্যাঁ হয়েছে। ইরোড দিল না কেন? আল্লাহ, ইরোড দেয় না। কারণ আমি বলছি না, আচ্ছা যাক, এটা পরে দেখবো রে। নোড স্ক্রিপ্টার চেস এটা দিলাম, একবার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর একবার হচ্ছে হ্যালো ইউনিভার্স। দেখেন লাইন বাই লাইন কাজ করেছে। তো যে এটা জাভাস্ক্রিপ্ট বৈশিষ্ট্য, প্রথমে 1 নম্বর লাইন কাজ করবে, তারপর 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, এইভাবে চলতে থাকবে। এইভাবে চলতে চলতে বাই চান্স যদি কোনো নাম্বার লাইন আটকে থাকে, হ্যাঁ, কোনো নাম্বার লাইন কি করে কাজটা সময় লাগে করতে, দেন নর্মালি যেটা হয় ওই কাজটা করা পর্যন্ত ও ওয়েট করে, তারপরে সে অন্য একটা কাজ শুরু করে। তো এই ধরনের সমস্যা হলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা কাজের জন্য অনেকগুলা কাজ আটকে থাকে। তো রিয়েল লাইফে যদি একটু উদাহরণ দেই, মনে করেন জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে ফেচ, হ্যাঁ, FETCH। ফেচ, আমি ওয়েবসাইট থেকে ডাটা ফেচ করবো। ফেচে যদিও প্রমিস মেনটেন করে,
ফেচ অ্যাকচুয়ালি কি কাজ করে দিচ্ছে আপনি মনে করেন, আমি ওয়েবসাইট থেকে ডাটা দিব, মনে করেন একটা পপুলার ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে জেসন প্লেস হোল্ডার। এই জেসন প্লেস হোল্ডারের ভিতরে অনেক হচ্ছে গিয়ে আপনার কি বলেন আহ, উদাহরণ আছে, এপিআই এর উদাহরণ। এর মধ্যে মনে করেন আমি এটা 10টা ইউজারের জেসন ডাটা আছে, এই জেসন ডাটা আছে। তাহলে এই ইউআরএল এ যদি আমি হিট করি, এই জেসন ডাটাটা আমি পেয়ে যাবো, এটা অ্যারে অফ জেসন, এই জেসন ডাটাটা আমি পেয়ে যাবো, হ্যাঁ। তো যেহেতু এই জেসন ডাটাটা পেবো, আমি হিট করবো কি ফাংশনের মাধ্যমে, ফেচ ফাংশনের মাধ্যমে। এবং ফেচ ফাংশনের মাধ্যমে ইউজ করি, তাহলে এরপরে যেটা হবে, ও আমাকে একটা ডাটা রিটার্ন করবে। এখন ও যে আমাকে ডাটা রিটার্ন করবে, ওর জন্য আমার অপেক্ষা করতে হবে। তাহলে এখানে আমি দেন, দেন যদি ইউজ না করি, দেন ইউজ না করলে আমি মনে করেন ও যে ডাটাটা রিটার্ন করবে সেটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, হ্যাঁ। Yes? তারপরে আমি বললাম হচ্ছে গিয়ে কনসোল লগ করো, তুমি কাকে ডেটা। ও যদি কনসোল লগ, এখানে সমস্যাটা যেটা হবে, ও যদি কনসোল লগ হওয়ার আগে, কনসোল লগ হওয়ার আগে যদি এই ডাটাটা ফেচ করতে পারে তাহলে সমস্যা নেই, কিন্তু না হলেও কিন্তু কিছুই পাবে না। দেখি তো, আমি একটু আবার জিনিসটা ক্লিয়ার করবো। সিএলএস নোড স্ক্রিপ্ট চেয়ে সেট করলাম, এই যে দেখছেন এখানে কি বলছে, এটা পেন্ডিং। তার মানে ওই কাজটা সে করতে পারে না, এটা একটা প্রমিস। কনসোলার কি দিচ্ছে, প্রমিস, তার মানে ও বলেছে ও করবে, কিন্তু কাজটা পেন্ডিং আছে, তার আগে আমি কনসোল লগ করে ফেলেছি। আচ্ছা, তাহলে এইটা আমি কি করতে পারি, এখানে বলতে পারি ভাই তুমি এটার জন্য অপেক্ষা করো, তাহলে এখানে বলতে পারি ডট দেন, দেন দিয়ে আমি এখানে বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমি দেন একটা কি ফাংশন, এটার ভিতরে আমার একটা কলব্যাক ফাংশন দিতে হবে, সেটার আবার একটা প্যারামিটার থাকতে হবে। তো প্যারামিটারের নাম দিলাম আমি রেসপন্স, বা শর্টকাটে রেস লিখে দিলাম। তার ভেতরে এই ফাংশনটা আমি দিয়ে দিলাম, যেটার নাম হচ্ছে কলব্যাক ফাংশন। মানে এই ফাংশনটা আমার তৈরি করা, যেটা টেনের মধ্যে থাকবে, তার ভিতরে একটা প্যারামিটার নিয়েছি, যেটা নাম হচ্ছে রেসপন্স। এই রেসপন্সের কাজটা কি, এই রেসপন্সের কাজটা কিছু না, জাস্ট হচ্ছে কি আপনার আহ, এই যে ডাটাটা ধরবে সেটা সে ধারণ করবে। তারপরে আমি কনসোল লগের ভিতরে একটু আগে তো ডাটা পাঠাচ্ছি, আপনি চাইলে এখানে ডাটাও দিতে পারেন, যেটা আমি এটা ডাটার মধ্যে রাখছি। আচ্ছা, ডাটা নাও রাখতে পারি, তাহলে আমার ডাটা এটা লাগবে না, ওটা ফালাই দিই। কারণ ওই যে ডাটাটা পাঠাচ্ছে সেটা আমি রেসপন্সের মধ্যে পেয়ে যাচ্ছি, সেই রেসপন্সটা আমি এখানে কনসোল লগের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি এটা রান করি, তাহলে দেখেন সব ডাটা চলে আসছে, সব ডাটা চলে আসছে, তাই না? এখন কিন্তু এই পেন্ডিং এগুলা কোনো লেখা আসে নাই। তাহলে এখন জিনিসটা কিভাবে কাজ করছে, এটা হচ্ছে প্রমিস রক্ষা করেছে, যে হ্যাঁ তুমি আমাকে একটা রেজাল্ট দিবা, আমি সেই রেজাল্টের জন্য ওয়েট করতেছি, যখন তুমি রেজাল্টটা দিবা, এই দেন মানে কি, তারপর আগে এখানে কাজটা হবে, এই কাজটা হওয়ার পরে আমি যত রেজাল্ট যেটা সেটা এই যে প্যারামিটারের মধ্যে, ভিতরে যে কলব্যাক ফাংশন, এই কলব্যাক ফাংশনের ভিতরে যে রেসপন্স নামের প্যারামিটার, এটা চাইলে অন্য নাম দিতে পারেন আপনি, সমস্যা নাই। এই প্যারামিটারের ভেতরে চলে যাবে অটোমেটিক, এটা দেন ফাংশনের কাজ, আমার কিছু করার নাই, আমার শুধু বুঝার আছে। কি বুঝবো, যে দেন ফাংশনের ভিতরে যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনটার ভিতরে যে প্যারামিটারটা থাকবে। অনেকে ফাংশন কনফিউশন লাগলে বলে দিয়ে এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন, যেহেতু একটাই প্যারামিটার, একটা প্যারামিটার হলে, এই যে অ্যারো অ্যারো ফাংশনের ভিতরে একটা প্যারামিটার হলে এটা এই ফার্স্ট ব্র্যাকেটটা না দিলেও চলে। ওকে, তাহলে এই প্যারামিটারের ভিতরে অটোমেটিক রেজাল্টটা যেটা পাবে সেটা পুশ করে দেবো। এটাই হচ্ছে গিয়ে ডেল ফাংশনের কাজ। এটা হচ্ছে একটু পুরাতন আমলের জিনিস গেল, এই জিনিসটাই আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়ে করতে পারি। কিভাবে, এখানে ক্ষমতা দিয়ে অ্যাসিঙ্ক অ্যাওয়েট,
একটা ফাংশন তৈরি করলাম, জাস্ট কনস্ট্যান্ট। ফাংশনের নাম দিলাম হচ্ছে ফেচ ইউজার্স, হ্যাঁ দিতে পারি। তারপর দেখেন, নর্মাল একটা এই ট্রাই কেস বাদ দিয়ে আপাতত ট্রাই কেসটা আপনারা শিখেন নাই। ফাংশন কল করি ফেচ ইউজার, এটার ভিতরে একটা ফাংশন কল করলাম। আচ্ছা, fetch ইউজার্স, এটার ভিতরে অ্যাসিং ফাংশন। এই ফাংশনটার অ্যাসিং ওয়ার্ডটা আমি তুলে দিই, আপাতত আপনাদের সিম্পল ফাংশন দেখে। তাহলে একটা সিম্পল ফাংশন নিয়েছিলাম, সেই ফাংশনের নাম কি? ফেচ ইউজার, তাই না? এটা সিম্পল ফাংশন, যে ফাংশনের নাম হচ্ছে আপনার ফেচ ইউজার। এখন আমি এখানে কি করতে পারি? এখানে আমি জিনিসটা ফেচ করতে পারি। ফেচ করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তো আমি বললাম যে ভাই, এই যে ভেরিয়েবলের নাম আগেরটার মতো রাখলাম, মনে করেন ডাটা বা রেসপন্স, সেটা আমি ফেচ করব, ঠিক আছে। ফেচ করব ঠিক আছে, কিন্তু এটা আমি এটার জন্য অপেক্ষা করব। যেহেতু অপেক্ষা করবো, এখানে বললাম অ্যাওয়েট অপেক্ষা করবো। কিন্তু এই অ্যাওয়েটটা লাল বাতি জ্বালিয়ে দিয়েছে কেন? যখনই আমি কোনো ফাংশনের ভেতরে, এটা সিম্পল জিনিস, হ্যাঁ, এই অ্যাসিংটা বোঝা একদম ইজি। যখনই কোনো ফাংশনের ভিতরে অ্যাওয়েট থাকবে, মানে কারোর জন্য আমি অপেক্ষা করতেছি, এটা উল্লেখ করে দিব, তখনই সেই ফাংশন শুরু হওয়ার আগে আপনি অ্যাসিং কিওয়ার্ডটা ইউজ করে দিবেন, হ্যাঁ। আবারও বলতেছি, অ্যাসিং কিছুই না। অ্যাসিং এইটাই ইন্ডিকেট করছে যে এই ফাংশনের ভেতরে কারোর জন্য ওয়েট করা লাগবে, ওয়েট, এই কিওয়ার্ডটা আছে, এটা হচ্ছে অ্যাসিং। অ্যাসিং এর আর কোনো কাজ নেই। তো অ্যাসিং ফুল ফর্ম হচ্ছে অ্যাসিংক্রোনাস, হ্যাঁ। অ্যাসিংক্রোনাস, সিঙ্ক্রোনাস একটু আগে বললাম না? সিঙ্ক্রোনাস কি? লাইন বাই লাইন রিড হয়। অ্যাসিংক্রোনাস মানে সে ইন্ডিপেন্ডেন্টলি লিভ হবে, মানে রিড হবে, মানে হচ্ছে লাইন বাই লাইন। কারোর মাঝখানে কোনো লাইনের সমস্যা হলো, সে সেই লাইনের জন্য ওয়েট করবে না, পরের লাইনটা এক্সিকিউট করে দেবে। তো এটা হচ্ছে গিয়ে যে 11 নম্বর লাইনে কি বলছি? অ্যাওয়েট। তাহলে এই 11 নম্বর লাইনের জন্য ওয়েট করবেন, এটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এর জন্য শুরুতেই আমি এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, অ্যাসিঙ্ক কিওয়ার্ড দিয়ে আমি উল্লেখ করে দিলাম। আর এই যে অ্যাওয়েট, অ্যাওয়েট মানে এই যে ফেচ ডাটা, এটার জন্য ওয়েট করতেছি, মানে এটা তো একটা সময় নিবে, এটা তো একটা কাজ করতেছে, ওয়েবসাইট থেকে ডাটা ফেচ করে নিয়ে আসতেছে, কত সময় লাগবে। সেই সময়টার জন্য তুমি অপেক্ষা করো, করে সেই ডাটাটা তুমি ডাটার মধ্যে দিয়ে দাও। দেওয়ার পরে আহ, আপাতত আমি এটা কনসোল লগ করে দিই আপনাদের এই ডাটাটা। উপরে আমি ফেচ ফাংশনে দেন ইউজ করছি, যেটা একটু পুরাতন আমলের নিয়ম। ওই একই কাজ আমি অ্যাসিং ফাংশনের ভিতর দিয়ে করেছি, যেটা একটু নতুন আমলের নিয়ম। তো এই অ্যাসিং ফাংশনের নাম কি? ফেচ ইউজার। ফেচ ইউজার ফাংশনটাকে আমি নিচে কল করতে চাচ্ছি। ফেচ ইউজার জাস্ট কল করে দেবো। আচ্ছা, এইবার যদি আমি এই ফেচ ইউজার ফাংশনটা কল করি, তাহলে তো ওতে একটা ডাটা কনসোল লগ করতেছে। দেখি এটা এখানে কাজ করে কিনা, এটা আমার সবকিছু ক্লিয়ার আছে। মুড স্পেস স্ক্রিপ্ট ডট জেস, এটা রান করে দিলাম। ইয়েস, সবকিছু রান করেছে। তাহলে উপরে ফেচ ফাংশনের মাধ্যমে যা করেছি, এখানেও সেম করেছি অ্যাসিং ফাংশন। এখানে ফেচের পরে দেন ইউজ করা লেগেছে, এখানে ফেচের পরে দেন ইউজ করা লাগে নাই, কারণ আমি বলেছি ও একটা ডাটা দিবে, তার জন্য তুমি অপেক্ষা করো। আর আগেরটা কি বলছে? ও ডাটা দিবে, তারপরে তুমি কাজ করো। আর এখানে বলছে তার জন্য তুমি অপেক্ষা করে দেন ডাটার মধ্যে তথ্যটা ফেচ করে নিয়ে আসো। এইটা একদম সোজা ওয়েতে অ্যাসিং অ্যাওয়েট শেখানোর উপায়। এটা রিয়েল লাইফে কি কাজে লাগবে? এই যে ফেচ করার কাজে বেশি কাজে লাগবে। যখন এমন কোনো কাজ করবো যার জন্য আমার অপেক্ষা করতে হবে, তখন সেটা যে অ্যাসিং ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেবো। এই ছিল অ্যাসিং ক্যারেক্টার আপনাদের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা নিয়ে না কাটেই আমরা আমাদের কোনো কাজের জিনিসে ঢুকি, হ্যাঁ।
আচ্ছা, গিট হাব ডাউনলোড করে ডাটা ফেচ করা এগুলা দেখাইছি নাকি দেখাই নাই মনে পড়ে? স্যার দেখান নাই। স্যার দেখাই গিটহাবে নাই একটা তাহলে? ক্লাস হয়েছে। একটা ক্লাস রয়েছে, একটা ক্লাসে হওয়ার কথা। না স্যার, একটা ক্লাসে শুধু ডাউনলোড করে ওই যে অ্যাকাউন্ট সেট ইনস্টল আপ। করছে ও অ্যাকাউন্ট হ্যাঁ সেট হ্যাঁ, আপ করছে, এমনি জি যে জি এরকম। পুশ করা কমিট করা এগুলা দেখাইনি। হ্যাঁ, ওইগুলা জি না দেখেছেন স্যার। একটু হালকা স্যার। ওই যে পুশ করাটা দেখেছেন, পুল করা দেখেননি। স্যার ওইটা পুল করা আপনার সোজা অ্যাকাউন্ট না। থেকে দেখাইছিলেন, কিন্তু হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে নতুন ভাবে সেট আপ করবে এটা দেখান নাই, বা তাহলে এটা রিপোজিটরি করলে, কিভাবে ক্রিয়েট করবে এটাও দেখান নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনাদের জন্য সোজা দেখাই দিই, তাহলে বেটার হয় আপনারা কেউ স্ক্রিন শেয়ার করেন। কে দেখাবেন দেখান, কার কনফিডেন্ট আছে ভালো? এই, কেউ দেখান দেখান, সমস্যা নেই, আমি আমি বলবো তো, আমি লাইনে আছি, আমি বলবো কি কি করতে হবে সব বলে দেবো। ইন্টারনেট ভালো, ল্যাপটপ ভালো কার বা কম্পিউটার ভালো কার? এই কেউ শুনলেন না, কেন হবে? সাথী পারবেন? জি স্যার। তাহলে শেয়ার করেন, তা স্ক্রিন আমার শেয়ার করেন। অ্যাকাউন্ট থেকে, আমার অ্যাকাউন্ট হ্যাঁ, থেকে আপনি দেখাইছিলেন স্যার একবার। আপনার অ্যাকাউন্ট থেকে আমি শেয়ার দেখাইছি? করবো? না জি তাহলে স্যার, থাক, আমার প্রোফাইল দিয়েই দেখাইছিলেন। খালি কি অ্যাকাউন্ট খোলা দেখাইছি তাই তো? না, অ্যাকাউন্ট খোলা আপনি রিপোজিটরি ক্রিয়েট করাও দেখাইছিলেন স্যার। তাহলে তো দেখাইছি মোটামুটি। আর কার দেখতে হবে বলেন না? তো রিপোজিটরি ক্রিয়েট করে পুশ পুল যদি করতে পারেন তাহলে আপাতত চলবে। আর বাকি থেকে ব্রাঞ্চের কাজ, ওটা হচ্ছে প্রজেক্টের কাজে লাগে। স্যার একটু হচ্ছে যদি ওই এর থেকে যদি পুশ করা দেখাইতেন আপনার অ্যাকাউন্ট থেকে বেটার হতো স্যার। আমার অ্যাকাউন্ট থেকে এটা পুশ করা? এই ওই এতে ভিএস কোড থেকে গিটে পুশ করা, মানে রিপোজিটরি ওপেন করে গিয়ে পুশ করা। এগুলো একদম সোজা, ভিএস কোড দিয়ে একদম সোজা, এটা কিচ্ছু করা লাগে না। আচ্ছা মনে করেন আমি একটা আলাদা ফোল্ডারে খুলি, সেটা আমি গিটহাবে রিপোজিটরিতে পুশ করে দেখাই। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, তা ফোল্ডারের নাম নিয়ে নিলাম হচ্ছে গিয়ে, এমন করে দিয়ে দিলাম ডেমো প্রজেক্ট। এটা আমি ভিএস কোডে ওপেন করি, হ্যাঁ। এখানে নতুন একটা ফাইল নিই, ফাইলের নাম লিখে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওকে। আপাতত কোনো কিছু দরকার নেই, এটা আমি গিটহাবে পুশ করবো। গিয়ে ভিএস কোডে পুশ করা একদম সোজা, কিন্তু কানেকশন থাকা লাগে, না তো ও বলবে কানেকশন করে দাও। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে যে আমি এখানে এই যে আইকনটা আসলে কই, এটা না ডিফারেন্স নাকি এটা, এইখানে আসলে ও আমাকে বলতেছে যে তুমি একটা রিপোজিটরি তৈরি করো। তাহলে আমি এখানে রিপোজিটরি ক্লিক করলাম, আমার যে ফোল্ডার সেই ফোল্ডারের নামে একটা রিপোজিটরি তৈরি হয়ে যাবে। ও আমাকে কমিট করতে বলছে, এই যে পাশে আবার দেখেন এআই আছে, আমি যদি এআইতে ক্লিক করি, এআই আমার জন্য কমিট করে দিচ্ছে, অ্যাড ইনিশিয়াল এইচটিএমএল স্ট্রাকচার ফর দ্য প্রজেক্ট, কমিট দিলাম। তারপর বলছে পুশ ব্রাঞ্চ, যখনই পুশ ব্রাঞ্চ দিলাম তখন ও আমাকে এখানে কি বলছে, প্রাইভেট না পাবলিক করতে চাই। আমি নিচেরটা সিলেক্ট করি, হ্যাঁ নিচের লেনটা, এটা হচ্ছে পাবলিক করে রাখতে চাই, দিলাম ড্যান্স দ্যাটস ইট, চলে যাচ্ছে। এইটা হচ্ছে একদম সোজা ওয়ে। যদি আমি ওপেন গিটহাব দিই, গিটহাবে এটা দেখাচ্ছে, দেখাচ্ছে যে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে। আবার যদি মনে করেন আমি আরেকটু চেঞ্জ করি, আমি একটা সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস ফাইলটা নিয়ে নিই, এটা কিন্তু স্টাইল দিয়ে বলি মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সেটিং, বর্ডার বক্স,
দেন এটা আমি পুশ করতে চাচ্ছি, ওই যে ওই আইকনটায় গেলাম, কিছু তো চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে এটা আমি এআই তে ক্লিক করলাম, অটোমেটিক কমিট হয়ে গেল। কি লেগেছে? অ্যাড সিএসএস রিসেস স্টাইল নর্মালাইজ ডিফল্ট ব্রাউজার স্টাইলিং, এগুলো আমি কমিট দিলাম। তারপর হচ্ছে আমি যা চেঞ্জ করেছি সেটা পুশ করে দিলাম, এই তো আমার গিট হবে সেটা চলে গেল। চলে গেছে। একটা রিলোড দিই, একটু চলে আসছে। বলেন এর থেকে সোজা আর কিছু আছে? এটা হচ্ছে একদম সোজা। স্যার ওই আমরা তো এআই ইউজ করতেছি না, আমরা কিভাবে করবো? আপনারা শুধু এখানে, আমি তো এআই দিয়ে কমেন্টটা লিখতেছি, আপনি এখানে কমেন্ট লিখে দিবেন যে আমি এখন সিএসএস ফাইল অ্যাড করেছি, মনে করেন আমি এখানে কি করেছি, লিঙ্ক করেছি। তাহলে আপনারা এআই তে কি বলবে যে এখানে লিঙ্ক করা হয়েছে, তো এটা আপনি নিজে লিখে দিবেন টাইপ করে যে এইখান দিয়ে এআই টিপ না রেখে আহ, প্রতিটা লাইনে তো আর কমিট করবেন না, কি কি করছেন সেটা এখানে লিখে দিবেন, যাতে ভবিষ্যতে দেখলে বুঝতে পারেন যে কোথায় কোন কোন কমিটে কি করা হয়েছে। এখানে সিএসএস ফাইল লিঙ্ক উইথ HTML ফাইল, এরকম লিখে দিতে পারেন। এটা তো স্যার আমি টাইপ ফাইল করছি। তো অ্যাড করা দেখাইলেন স্যার, এখানে একটা জিনিস হচ্ছে এইচটিএমএল এ, যেমন এখানে আমি নতুন করে যদি একটু কোড অ্যাড করি, সেই ক্ষেত্রে আমি নতুন ওই কোডটুকু শুধু ওই গিট হাবে পুশ করবো কিভাবে স্যার এখান থেকে? এখান থেকে এই একই সিস্টেম, মনে করেন আপনি এখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করলাম, প্যারাগ্রাফে কিছু কোড লিখলাম, দেন একটা বাটন অ্যাড করলেন, বাটনে বললেন কি রিড মোর, অথবা ক্লিক নিয়ে আপনি যাই। এখানে এসে যদি এআই থাকে ভালো, না হলে আপনি এখানে কমিটে বলে দিবেন যে প্যারাগ্রাফ অ্যাডেড বা এইচটিএমএল ফাইল আপডেটেড, ছোট করে লিখে দেন এইচটিএমএল ফাইল আপডেটেড। কিন্তু কি আপডেট হয়েছে এটা ভবিষ্যতে দেখে যদি না বুঝতে পারেন তাহলে আবার বিপদ হইতে পারে। কি বিপদ হইতে পারে একটু বলি, এটা কমিট করার কারণটা কি? বাই চান্স যদি আপনার ভুল ভাল কিছু হয়ে যায়, আগের পজিশনে যদি চলে আসতে চান, তাহলে সে পজিশনে সুন্দর মতো চলে আসা যায় কমিটের মতো, বুঝছেন? তো এখানে যদি আপনি দেখে না বুঝেন যে হ্যাঁ কখন কি করছেন, তাহলে একটা বিপদ হইতে পারে তখন, বিশেষ করে বড় প্রজেক্টে যদি কাজ করেন, ছোট প্রজেক্টের সমস্যা হবে না। এখানে দেখেন আমি যখন এটা ক্লিক করছি, ওই দিয়ে লিখে দিচ্ছি অ্যাড প্যারাগ্রাফ এন্ড বাটন এলিমেন্টস দুটা পর, সুন্দর হয়েছে না জিনিসটা? কমেন্ট লিখে সিনক্রোনাইজ করে দিন। এটা এসে আপনি আবার গিট হাবে রিলোড দেন, আর এখানে যে দেখেন কমিট কয়টা হয়ে গেছে, 4টা কমিট হয়ে গেছে, দেখছেন? প্রতিটা কমিটে লিখে আছে অ্যাড ইনিশিয়াল HTML স্ট্রাকচার, অ্যাড সিএসএস রিসেট স্টাইল নর্মালাইজ ডিফল্ট ব্রাউজার স্টাইলিং, প্রত্যেকটা কমিটে কি কি করেছে সেটা লিখে আসছে। এবং চাইলে ওই কমিটির কোডটা মনে হয় দেখা যায়, ওই সময় কি অবস্থা ছিল ওইটা নিয়ে যাবে, দেখছেন? এই যে শুরুতে কি অবস্থা ছিল, এখানে হেড করে শুরুতে দেখেন শুধু HTML ফাইল ছিল আর কিছু ছিল না। এইভাবে আপনি কোন কমিটে কোন অবস্থায় ছিল আপনার প্রজেক্টটা এটাই নিয়ে যাবেন, দেখছেন? এখানে যদি এসে একটু সিএসএস ফাইলটা দেখেন, তাহলে দেখেন ওই সময় আছে কোডটা করা ছিল, HTML মনে হয় করা ছিল না, তাই না নাকি? HTML করা ছিল, লিঙ্ক করা ছিল না, দেখছেন? আবার যদি এই আগের পজিশনে এসে আমি থার্ড কমিটটা দেখি, এখানে এসে যদি HTML ফাইলটা দেখি, এই যে দেখেন এখানে নিচের কোডটা নেই কিন্তু লিঙ্কটা করা আছে। আবার যদি এখানে আপনি ক্লিক করে এই মূল ফর্মেটে আসি, এই যে ফোর্থ কমিট এটা যদি যাই, তখন গিয়ে দেখবো যে লেটেস্ট যেটা, এই যে HTML এর প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ সব কোডগুলো আছে এখানে। তাহলে এইভাবে চাইলে আপনি নতুন ইয়ে অ্যাড করতে পারেন, এইখানেও আবার অ্যাড করে দেয় জানেন, এইখানে আপনার যে মনে করেন অ্যাড ফাইল এই অপশন আছে না, এই অপশন গিয়ে নতুন ফাইল অ্যাড করতে পারেন, যে আপলোড ফাইল, অথবা ফোল্ডার সহ টান দিয়ে নিয়ে সেখানে ফাইলে দিতে পারেন, নতুন ফোল্ডার আপ হয়ে যাবে। মনে করেন এখানে একটা নতুন ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম নিলাম জেএস, সেই জেএস এর ভিতরে একটা নতুন ফাইল নিলাম, সেই নতুন ফোল্ডার চলে আসছে, টেক্সট ডকুমেন্ট করি পাই না কেন,
ভিতরে দিলাম কি script.js জাভাস্ক্রিপ্ট ভাই। আর আমি HTML এর লিঙ্ক টিঙ্ক কিছু করি নাই, কিন্তু আমার তো প্রজেক্টে চেঞ্জ হচ্ছে, তাই না? তো এইখানটা আমি কমিট করতে চাচ্ছি না, তো এখানে কমিট করতে গেলে করতে পারবো না। আমি যেটা করতে চাচ্ছি ওইখান দিয়ে জাস্ট টান দিয়ে এনে ফোল্ডারটা ফেলাই দিই, দেখেন ফোল্ডারটা টান দিয়ে নিয়ে এসে ফেলে দিই। এখন যখন ফেলাই দিলাম ও আমাকে কমিট করতে বসে, তাই না? কমিট চেঞ্জ, এখানে বললাম script file and folder arrange দিয়ে আমি কমিট চেঞ্জ দিয়ে দিলাম। এখন যদি আসি আমি এই যে 5টা কমিটটা, আমার নতুন কমিটটা এখানে চলে আসছে। আর ফোল্ডারটা দেখে তো কাজ করে কিনা, পরে যাই, পরে গিয়ে জেএস ফোল্ডারও আসছে, জেএস ফোল্ডারের ভিতরে এই যে স্ক্রিপ্ট ফাইলও চলে আসছে। স্ক্রিপ্ট ফাইলে যদিও কোনো কোড করি নাই, এই ফাইলটা চলে আসছে। এখন যদি এখানে আসি আমি, এখানে চেঞ্জ তো হওয়ার কথা নয়, এই একটা রিভার ফেরত দিয়ে দেখতে হবে, কিন্তু যাই হোক ওই ফোল্ডারটা ওখানে চলে গেছে, ও হয়তো করতে পারতেছে না। তো আবার এখানে ওপেন করি, তো এটা কখন করবেন? যখন হচ্ছে আপনার পিসির সাথে ওই গিট হাবের কানেকশন থাকবে না। এমন হবে না নতুন পিসিতে বসছেন, নতুন পিসিতে কাজ করছেন, কিন্তু ফোল্ডারটা প্রজেক্টে অ্যাড করা লাগবে, তখন আপনি এই কাজটা করে দিতে পারেন। যাক, ও এখনো এটাকে ইয়া করতে বলতেছেন, প্রায় অ্যাড করে দিচ্ছে। ইনিশিয়ালাইজ স্ক্রিপ্ট এটা আমি দিলাম না, আপনাদের ভাই তুমি ইয়া করো, আমি অনলাইনে কিছু করছি সেটা নিয়ে আসেন, গেট ফুল দিয়ে দিলাম। Here, following unlock file will be override marks is a script.js. Please move or remove them before you merge. আচ্ছা, এরকম কিছু বলতেছেন। ফোল্ডারটা ডিলিট করে আবার পুল করতে পারি, এটা করতে পারি, অথবা হচ্ছে গিয়ে তারপর সেটাকে ডিলিট করে দিতে, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন বলি ভাই গেট ফুল, যা চেঞ্জ করছি ছোট ছোট নিয়ে আসো, চলে আসছে, দেখছেন অনলাইন থেকে এটা চলে আসছে। এইভাবে আনতে পারেন। আপাতত যা যা দেখাইছে গিটহাব আপনি এগুলা যদি করতে পারেন তাহলে তো প্রচন্ড ভালো হয়। আর দেখাইছে তো আপনার গিটহাবের সিলেবাসে যা আছে মোটামুটি দেখাইছে, আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে সেগুলো পরে দেখেন, আগে এগুলোই পারেন কিনা সেগুলো একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ভার্সেলটা হিসেবে টাকা পাবেন, রিয়াক্ট হিসেবে রাখুন। ভার্সেল ছোট জিনিস, আর মানুষটাকে যদি কাজ করতে চান অনেক কাজ করা যাবে, কিন্তু ওই যে ফ্রন্ট এন্ড, তো ফ্রন্ট এন্ড জাস্ট ডিপ্লয় করলে হয়। ভার্সেলের মতো নেটলিফাই আছে, ওয়েবসাইট ডিপ্লয় করতে পারলেই হয়। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে গিয়ে থাকলো ওয়েবসাইটে। এই হিরো সেকশন চেনেন? ওয়েবসাইটের বিভিন্ন সেকশন চিনে বা কাজ করে আছেন, হিরো সেকশনের ডিজাইন করা যায়। এটা অবশ্য জাভাস্ক্রিপ্ট লাগবে না, সিএসএস দিয়ে হয়ে যাবে। কার কার আইডিয়া আছে হিরো সেকশন সম্পর্কে? ঠিক নেভিগেশন বারের নিচে হয় স্লাইডার থাকে, না হয় হিরো সেকশন থাকে। হ্যাঁ, দেখেন ডিজাইন করে দিচ্ছে, এইটা হচ্ছে হিরো সেকশন, কিন্তু ঠিক নেভিগেশন বারের নিচে দেখছেন। এরপরে এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ওয়েবসাইট, যাই হোক, তারপরে গিয়ে দেখি হয়তো এখানে দিচ্ছে কিছু ডিজাইন। এটা একটা হিরো সেকশন হতে পারে। নেভিগেশন বারের ঠিক নিচে এক সাইডে হচ্ছে গিয়ে একটা কি বলেন টেক্সট ইমেজ, আরেক সাইডে কি একটা ছবি দিয়ে দিচ্ছে। তা আমরা এরকম একটা ছোট হিরো সেকশন নামে প্রাণে, হ্যাঁ, শুধু এইটুকুই দিচ্ছে, এইটুকুই দিয়েছে। তাহলে আসেন এইটুকু বানাই, একটা ছোট মেনু বার বানাই, সেই মেনু বারের নিচে
একটা হিরো সেকশন বানাই, এই পাশে একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা বাটন দিয়ে দেবো, এই পাশে একটা ছবি দেবো, উপরে একটা ছোট্ট মেনু বার দেবো। হ্যাঁ, এটা আজকে বানাবো। ডেমো প্রজেক্ট যেটা আছে সেটা আমি ডিলিট করে দিই এখান থেকে। আর আমি তো ক্রিয়েট করতে ওখান থেকে সমস্যা করবো না। ডিলিট করে দিয়েছি। রিপোজিটরিটা আমার লাগবে না, শুধু শুধু এটা আমি ডিলিট করে দিই। তাহলে কোথায় যাবো? এই যে সেটিংসে যাবো, সেটিংসে গিয়ে একদম নিচে ডিলিট আছে, ডিলিট, চেঞ্জ ডিলিট দিস রিপোজিটরি। তখন ও বলবে হাই কিছু টাইপ করো, কি টাইপ করো, এই জিনিসটা টাইপ করে কপি পেস্ট করলে হয়ে যাবে। পেস্ট, এটা হচ্ছে রিপোজিটরি। হ্যাঁ, অথেন্টিকেশন কোড চাচ্ছে, এটা একটা আমি দিয়ে দিই। Repository was successfully deleted. Okay. তাহলে রিপোজিটরি ডিলিট হয়ে পড়লাম, এটা একটু দেখে নিলাম। আমি চাচ্ছিলাম এই টাইপের কিছু একটা বানাতে। হ্যাঁ, এত হাই মেনু বার বানাইতে যথেষ্ট সময় লাগবে, ছোট্ট একটা মেনু বার বানাইনি। আমরা অবশ্য পুলিশ টাইপের মেনু বার বানিয়েছি, যাই হোক। ড্রাইভ, বেরি, ক্যারেক্টারের মধ্যে সেটা হচ্ছে গিয়ে রাখে। এবার হচ্ছে কি আমি নিয়ে একটা সেকশন বানাই যেটার নাম হচ্ছে হিরো সেকশন। ভিএস কোড ওপেন করে একটা নতুন ফাইল নিই, ফাইলের নাম নিয়ে হচ্ছে কি index.html। ডিফল্ট করে যেটা আছে সেটা নিয়ে নিই। একটা ফোল্ডার নিই, ফোল্ডারের নাম নেই সিএসএস। তার ভিতরে একটা নতুন ফাইল নেই, সেই ফাইলের নাম নিয়ে হচ্ছে গিয়ে style.css। এটার ভিতরে স্টার দিয়ে বলে হচ্ছে গিয়ে মার্জিন 0, প্যাডিং 0, সাইজিং বর্ডার বক্স। এটা হচ্ছে গিয়ে আমি লিঙ্ক করে ফেলাই যে এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.css। এরপরে আমি কি করব? এরপরে হচ্ছে গিয়ে আমি প্রথমে বলছিলাম যে উপরে একটা মেনু বার বানাবো। আপনাদেরকে মেনু বার আজ পর্যন্ত বানায় দেখাইছি? নেভিগেশন বার, মেনু বার, বুটস্ট্র্যাপ ছাড়া, র সিএসএস দিয়ে? না, আপনি বলছেন 11টা 38-এ আছেন, তাহলে বানাই দেখতে হচ্ছে র সিএসএস একটা নেভিগেশন বার বানাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি বানাই, ঝামেলা করতে গেলে ঝামেলা করা যায়। একটা ইউএল নিলাম, যে ক্লাসের নাম হচ্ছে নেভ, তার ভিতরে অ্যালাই নিলাম, অ্যালাই নিলাম কয়টা? 5টা। প্রতিটা অ্যালাইয়ের ভিতরে একটা করে অ্যাঙ্কর ট্যাগ নিলাম। প্রথম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখলাম হচ্ছে হোম, দ্বিতীয় অ্যাঙ্কর ট্যাগের নিচে লিখলাম হচ্ছে অ্যাবাউট, সার্ভিসেস পোর্টফোলিও কন্ট্যাক্ট লিখে দিলাম। যদি আউটপুটে যাই দেখি হচ্ছে আউটপুটটা কিরকম দেখায়, এরকম দেখাচ্ছে। আমার দরকার হচ্ছে উপরে পাশাপাশি নিয়ে আসি। প্রথমে আসে নেফটাকে নিয়ে আসি, ওই নেফ ক্লাসের মধ্যে তোমার আপনাদের উইথ হচ্ছে গিয়ে 100% অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে কালো, একটা স্টাইলিশ কালো দিয়ে দিই। হ্যাঁ, 3 দেখেন নিচে আসছে, টেক্সট গুলো দেখা যাচ্ছে না। আমি বললাম ভাই তোমার কালারটা দিয়ে দাও সাদা, লিখে দিলাম সাদা। কালার সাদা পাচ্ছে না, তারপরে নেবের ভিতরে আলাই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমার সাদা কালার করতে হবে না। এসসিএসএস ইউজ করি, খারাপ কিন্তু কাজ করি। আমি যেটা করতে চাচ্ছি এটাকে এসসিএসএস এ কনভার্ট করে দিই। হ্যাঁ, style.css এর জায়গায় এই আমার রিনেম হয় না, ল্যাপটপের সমস্যা। F2 তে টিপ মারছি, কাজ করে না, এসসিএসএস।
SCSS এটা আমি ওয়াচ আছে দিয়ে দিই। ওয়াচিং, যেহেতু সে ওয়াচিং করতেছে, আমি এখানে বলে ভাই আমি এটা স্ট্যান্ডার্ড সিএসএস না, ওটা হচ্ছে স্টাইল সাজেস্ট করো উইন্ডোজ সিএসএস। এটা সাদা হয় নাই, বললাম ভাই নেবের ভিতরে সিলেকশন করে রাখি, এলআই আছে, সেই এলআই এর ভেতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলি ভাই তোমার কালার সাদা, এবার হইতে পারতো সাদা অবস্থা। এটা আন্ডারলাইন গুলা যাচ্ছে না, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলি টিরিয়াল মানে টেক্সট ডেকোরেশন না। ওকে, তাহলে আন্ডারলাইন গুলা চলে গেছে। এবার একটা লাইনে আসবে কোথায়, এগুলো এলআই এর মধ্যে আছে অ্যাঙ্কর ট্যাগ, কেন এলআইটা আবার কার মধ্যে আছে, যে নেভ মানে ইউএল এর মধ্যে, তাই না? তো এই ইউএল এর ভিতরে এসে আমি বলি ভাই তোমার ডিসপ্লে ফ্লেক্স এক লাইনে চলে আসবে, আগে নিচে নিচে ছিল, এখন এক লাইনে চলে আসছে। আসার পর বললাম ভাই জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, সবগুলো সেন্টার দিয়ে দেবো, সবগুলো সেন্টার দিয়ে আসছে, কিন্তু এই যে কতগুলো ডট ডট দেখা যায়, কালো কালো ডট, হ্যাঁ, এই কালো কালো ডট আমি দেখতে চাচ্ছি না, এগুলো হচ্ছে যে ইউএল এ বাই ডিফল্ট থাকে, হ্যাঁ, ওই ডট আসে, সার্কেল আসে, যাই হোক ইউএল এর এটা মুছতে চাচ্ছি, এর জন্য এখানে একটা সিএসএস প্রপার্টি টেক্সট ডেকোরেশন, এটা নাম দিলাম, এই সেভ করি নাই নাকি, টেক্সট ডেকোরেশন নাম মানে এটা, আর টেক্সট ডেকোরেশন নাম না, লিস্ট স্টাইল নাম, হ্যাঁ, লিস্ট স্টাইল নাম দিয়ে দিলাম। এইবার চলে গেছে, হ্যাঁ। এইবার হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি ভাই, যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলি যে ভাই তোমার হচ্ছে প্যারিং নেবো, নিতে পারি প্যারিং, উপরের নিচে 15 পিক্সেল, ডানে বাই 20 পিক্সেল হবে, অ্যাঙ্কর ট্যাগ প্যারিং উপরে নিচে নিতে পারিনি, কারণ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন এলিমেন্ট, বলি ভাই তুমি ডিসপ্লে ব্লক হয়ে যাবে, অ্যাঙ্কর ট্যাগটা ব্লক করে দিলাম, এখন নিচ্ছে না। আর এই এলআই যদি হোভার হয়, বলে এলআই এর উপর যদি মাউস যায়, হ্যাঁ, তাহলে কি হবে, এর ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি দিয়ে দিই নীল না, কর্নফ্লাওয়ার ব্লু দিয়ে দিত, এর উপর মাউস খেলে চেঞ্জ হচ্ছে কালারটা, একটা এফেক্ট বলতেছে। এইবার হচ্ছে গিয়ে মনে করেন আমি যদি চাই যে এইখানে কিছু কাজ করবো, এখানে বললাম আগে বললাম অ্যান্ড ডাউন এরো, মানে এটার নিচে কিছু একটা আছে যেটা এখনো তৈরি করিনি। তো এই এলআইটাকে আমি কাজের সুবিধার্থে এইভাবে লিখতে পারি, সেম কথা, তাই না? এভাবে লিখতে পারি যে সেম কথা এখানে কাজ করছে, কারণ এখানে আমি আবার নতুন করে ইউএল নিতে যাচ্ছি, এটা ক্লাসের নাম দিলাম এসনেফ, এটার ভিতরে এলআই নিতে চাচ্ছি, এলআই নিলাম মনে করেন 4টা বা 3টা নিয়ে নিই, তার ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ নিতে চাচ্ছি। এটার ভিতরে যারা দিলাম কি আওয়ার টিম আওয়ার স্টোরি আর হচ্ছে মিশনের একটা দিলাম নিচে পেন্সিল, এটাকে মানুষ করতে হবে, তাই না? আচ্ছা, সবার প্রথমে আমি যেটা করি অ্যারের ভিতরে বলি ভাই তোমার পজিশন রিলেটিভ, আর এই অ্যাঙ্কর ট্যাগের এটা তুলে দিই যাতে নিচে অ্যাঙ্কর ট্যাগ গুলাতে এগুলো পাই। আচ্ছা, এলআই এর হোভারটা আমার লাগবে নিচের গুলাতে, তাই না? এটাও আমি এখানে তুলে দিই, তুলে দিই যাতে নেভের মধ্যে সবগুলো এলআইতে পজিশন রিলেটিভ পায়, আবার হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ মানে বাকি যে এগুলো আছে সেটার ভিতরে পায়। এখন হচ্ছে গিয়ে আমার ঘটনা হচ্ছে গিয়ে এই এলআই এর ভিতরে যে এসনেভ আছে সেটার ইউএল এর কারণে এগুলো আবার ডট ডট আসছে, দেখছেন ডট ডট আসছে, এই ডট ডট আমি চাচ্ছি না, তাহলে এই এলআই এর ভেতরে আমি কল করি ভাই তোমার ভিতরে তো এসনেভ আছে, তাই না? এই এসনেভ এর আগে তুমি বলো যে লিস্ট স্টাইল নাম, হ্যাঁ এটা চলে গেছে। দেন হচ্ছে বলো যে তোমার পজিশন অ্যাবসলিউট দিতে পারি, হ্যাঁ, টপ থেকে কত 100%, লেফট 0 এটাও দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডে কালার নাই, বলে ভাই তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও, যেহেতু তুমি প্যারেন্টের কালারটা হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা পাইছি,
উইথ একটা দিয়ে দিই উইথ বাই তোমার 100% দেবো, দিতে পারি। চলে খারাপ পরে যে ভাই তোমার আরো কিছু করতে পারি, উইথ একটা ইয়া করে দিই যে ভাই ম্যাক্স কন্টেন্ট কিছু একটা দিয়ে দিই। ওকে, কোনো চেঞ্জ নেই। আমি বলে যে 100% সেটা ইয়া দিবি, ক্যালকুলেট করো একটু প্যাচ দিয়ে 100% -20 প্লাস 40 পিক্সেল। একটু বড় হয়ে গেছে তাই না? বড় হলেও জিনিসটাকে মাঝখানে আনতে চাচ্ছি অ্যাঙ্গেল টাইপ বরাবর। আর যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -50%। ওকে, আর লেফট দিয়ে দিই 50%। বাম থেকে 50% ডানে সরে এবার মাঝখানে আসছে, কিন্তু টেক্সটের সমস্যা আছে এখানে একটা বলি ইএসসি মানে স্টাইল সেন্টার, সবগুলো সেন্টারে চলে আসছে। তো এইটার বাই ডিফল্ট বলে যে টপ 100% না 120%। আর এটা হচ্ছে কি আপনার ট্রানজিশন দিয়ে দিই 0.5 সেকেন্ড। মাউস উপরে নিলে আবার একটু চেঞ্জ হবে, এটা এখানে নিয়ে এনে যে মাউস উপরে নিলে এর ভেতরে থাকে স্ন্যাপ কি হবে, টপটা 120 থেকে 100% চলে আসবে। হ্যাঁ, 120 থেকে 100% আসবে, এইটুকু আপাতত করে পরে ইয়া করতেছি। আউট করলে এরকম, উপরে নিলে এরকম আসতেছে তাই না? ট্রানজিশন এটা আসছে ঠিক আছে, টপ আসছে এইখানে বলি ভিজিবিলিটি এর এখানে বলে হচ্ছে ভাই ভিজিবিলিটি আসছে। এবার একটু অপাসিটি নিয়েও গেম খেলি, অপাসিটি 0 বলে ভাই তোমার অপাসিটি একটু ঝাপসা থেকে জিনিসটা ক্লিয়ার, তাই না? আবার যখন আউট করছি তখন ঝাপসা থেকে জিনিসটা ঝাপসা মিশে গেল। তো এরকম ইচ্ছা মতো এফেক্ট দেওয়া যেতে পারে, এই আইকনটা ফন্টেশন দিয়ে আরো সুন্দর করা যেতে পারে, হ্যাঁ অনেক কিছু করা যেতে পারে। আবার হোভারে যে এফেক্টটা দিয়েছি এটাও চেঞ্জ করে যেতে পারে, ভিন্ন এফেক্ট দেওয়া যেতে পারে। তো এরকম ইচ্ছা মতো কাজ করা যেতে পারে, আবার হিস্টোরির পাশ দিয়ে আবার আরেকটা আসবে এরকম করা যেতে পারে। তো অত কিছু না দিয়ে আমি একটা সিম্পল মেনু বার বানাইছি, চাইলে এটাকে আপনি আবার নেফ ট্যাগের মধ্যে রেখে কিসের মতো যে হোরেস ট্যাপের মতো শুরুতে একটা লোগো দিয়ে সাইডে লোগো দিলেন, এই পাশে একজন নেভিগেশন বার দিলেন, এটাও বানা যেতে পারে। আবার সাথে লাস্ট আবার ফ্রম দিয়ে একটা সার্চ আইকন, মানে কাজ ইচ্ছা মতো যত ইচ্ছা তত বানানো যাইতে পারে। হ্যাঁ, তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করছি, এটা রেসপন্সিভ না, বুটস্ট্র্যাপ একটা রেসপন্সিভ। আমি একটু র সিএসএস এ কিভাবে কাজ করে সেটা একটু দেখালাম। তো আপনাদের সিলেবাসে যেটা ছিল সেটা হচ্ছে কি আপনার এই টাইপের কিছু একটা, যেটাকে হিরো সেকশন বলে, যে মেনু বারের ঠিক নিচে। তো আমরা একটা মেনু বার বানাইছি, মেনু বারের ঠিক নিচে একটা হিরো সেকশন বানাই, যেটার এই পাশে থাকবে হয়তো একটা হেডিং, তার নিচে প্যারাগ্রাফ, তার নিচে একটা পার্ট, আর এই পাশে থাকবে হচ্ছে একটা ছবি। হ্যাঁ, তাহলে এটা নেটবারের পরে নেই, নেটবারের পরের মধ্যে আমি আমি মনে করেন কি নেওয়া যায়, ডিভ নিজের নাম দিলাম হিরো, ডিভ নেই সেটার নাম নিয়ে নিয়েছে যে মনে করেন লেফট লেফট হিরো দিতে পারি, আসলে কাদের সাথে মিল থাকে। আরেকটা দিলাম কি রাইট হিরো। লেফট হিরোর মধ্যে আমি একটা H1 ট্যাগ নিয়ে ওয়েলকাম টু ওয়েবসাইট, আরে এই কোনো দিন দেখছেন যা যা বলছে সব দিচ্ছে, একটা হেডিং দিচ্ছে, একটা প্যারাগ্রাফ দিচ্ছে, আর একটা বাটন দিয়েছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে প্যারাগ্রাফটা আমি একটু বড় করতে চাচ্ছি, এই যা দিয়েছে আমার পছন্দ হয়নি।
আমি বললাম লরেন 60 দিব। ওকে, নাইস। রাইট সাইডে আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিই। এখানে একটা ইমেজ লাগবে, ইমেজ কই পাই এখন? আমি প্রোগ্রাম দিয়ে ইমেজ আছে, এইটা হিরো সেকশন, দেখছেন? এটা হচ্ছে কোরবান বিডির হিরো সেকশন। কিন্তু এই যে রাইট সাইডে ইমেজ নাই, যাই হোক একটা করছে, খারাপ নয়, সুন্দর হয়েছে। রাইট সাইডে, হ্যাঁ, রাইট সাইডে আমি চাইলে ভিডিও দিয়ে দিতে পারি, কিন্তু এটা হচ্ছে একটা ভিডিও প্লেয়ার, ওয়ার্ডপ্রেসে করা তো। আমি ইউটিউবের ভিডিও এনে বসাই দিতে পারি, ইউটিউবে যাই। মনে করেন ইউটিউবে দিলাম একটা টপিক, নাম টপিক বাংলাতে আসছে, 1 ঘন্টা সে ডকার শিখাবে, ঠিক আছে, তার ভিডিও দিলাম, যার ভিডিও 3 মিনিটের ভিডিও, ঠিক আছে। সে কি বলতে চাইলাম জানে, আপনার সেটা দেখার বিষয় না। আমি হচ্ছে তার এই এমবেডেড কোড, যেটা এই যে আইফ্রেম ট্যাগ, হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে আমি হচ্ছে কি আমার এখানে রাইট ডিরেক্টে এটা দিয়ে দিলাম। তাহলে আমি দেখি, হ্যাঁ, এরকম কিছু একটা আসছে। আমার এখন এই ডিজাইনটাকে সুন্দর করতে হবে, তাই না? কিভাবে কি করতে পারি আসেন দেখতে পাবো। এইবার আসেন হিরো সেকশনে আসি। তাহলে আমার এটা নেপ সেকশন নেবের মতো থাকলো। এবার আসেন আমি হিরো সেকশনে কল, হিরো সেকশনে কল করার পর এটা বললাম হচ্ছে গিয়ে ভাই, উইথ 100% নিব, দিতে পারি। আমি চাইলে এখানে মিডিয়া কোয়ারি দিয়ে জিনিসটাকে রেসপন্সিভ করতে পারি, কিন্তু রেসপন্সিভ এখন টার্গেট না, এখন জাস্ট ডিজাইনটা করবো। ওরে পায়ে একটা উইড দিয়ে দিই, ওইটা তো 1200 পিক্সেল বলবো, স্ট্যান্ডার্ড, যথেষ্ট স্ট্যান্ডার্ড বলতে। এটা উইড দিয়ে দিলাম, বললাম হচ্ছে মার্জিন করে নিচে 20 পিক্সেল, ডানে বাই অটো এরকম কিছু একটা দিয়ে দিই। দেন হচ্ছে গিয়ে বলি ভাই, আহ প্যাডিং দিতে পারি না? প্যাডিং লাগবে না, প্যাডিং লাগবে না, একটু বেশি আউটপুটটা দেখি, হ্যাঁ। এরকম হচ্ছে। এখন আবার এটা একটা ডিবের মধ্যে আছে, এটা আরেকটা ডিবের মধ্যে আছে, দুটো ডিপ পাশাপাশি আসতে হবে। হয় আমি ডিসপ্লে ফ্লেক্স করতে পারি, না ডিসপ্লে গ্রিড ইউজ করতে পারি। আমার মধ্যে দুইটা সমান লাগবে, আমি ডিসপ্লে গ্রিড ইউজ করে দিই, হ্যাঁ। গ্রিড টেমপ্লেট করাম, এক ভাগ দুইটার মধ্যে 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিই, হ্যাঁ, তার জন্য একদম মানুষ হয়ে গেছে। বাম সাইডে এটা, ডান সাইডে। এখন কথা হচ্ছে বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে কি আপনার মাঝখান বরাবর থাকবে, থাকলে ভালো হয়, তাই না? তাহলে ডাউন সাইডের এই ক্লাসটা আমার মনে হয় কলই করা হতো। যাই হোক, বাম সাইডের যে ক্লাস লেফট হিরো, এটাকে আমি কল করি। মানে মডিফাই তোমার ভিতরে একটা আছে লেফট হিরো, সেই লেফট হিরোর ভিতরে আমি কিছু ডিজাইন করে দিচ্ছি। ও হচ্ছে গিয়ে কি আমাকে H1 এর ডিজাইন করে দিচ্ছে, প্যারাগ্রাফের ডিজাইন করে দিচ্ছে, কিন্তু বাটনটাকে নষ্ট করে দিচ্ছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আপনি যদি এখানে অ্যালাইন আইটেমস স্টার্ট দিয়ে দেন, তাহলে বাটনটা আবার ঠিক হয়ে যাবে। কি করেছে একটু বুঝাই। এই যে লেফট হিরো সেকশন, এটার ভিতরে সে ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছে। ফ্লেক্স দিলে কি হবে, সবগুলা পাশাপাশি চলে আসবে। আমি যে ফ্লেক্সিশন কলমটা কেটে দিই, দেখেন সবগুলা পাশাপাশি চলে আসছে। তখন সে কি করেছে, ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়েছে। ফ্লেক্সিশন কলাম দেওয়ার কারণে জিনিসগুলো নিচে নিচে চলে আসছে। দেন কি করছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তার মানে এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এক্স অক্ষ বরাবর না, এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। কারণ আমার ফ্লেক্স ডিরেকশন কি দেওয়া আছে, কলাম দেওয়া আছে ফ্লেক্স ডিরেকশন। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, এটা আসলো। তারপরে হচ্ছে কি অ্যালাইন আইটেম রেস্টার্ট, মানে হচ্ছে কি আমি জিনিসগুলা বাম দিকে রাখতেছি। অ্যালাইন আইটেম রেস্টার্ট না দিলে আমার এই যে বাটনটা টান খেয়ে যাচ্ছিল, দেখছেন যে বাটন, ভাই সবকিছু তুমি স্টার্ট। অ্যালাইন আইটেমস নর্মালি কি ডানে বাই কাজ করে, কিন্তু যেহেতু আমার ফ্লেক্স ডিরেকশন কলাম,
তার মানে অ্যালাইন আইটেমস এখন উপরে নিচে ইয়া করতেছে, সরি, অ্যালাইন আইটেমস উপরে নিচে কাজ করে। এখন যেহেতু আমার ফ্লেক্সিসিভ করার সময় মানে কলাম দেওয়া আছে, এর জন্য হচ্ছে আমার অ্যালাইন আইটেমস ডানে বায়ে কাজ করে জিনিসটাকে স্টার্ট মানে বাম দিকে রাখতেছে, তখন আমার বাটনটা ঠিক মতো কাজ করতেছে। বাটনে আবার একটু হোভারও দিয়ে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার কনফার্ম বলতে ডার্ক ব্লুতে নিয়ে গেছে। আর এই প্যারাগ্রাফে কিছুই করেনি, একটু ফর্ম সাইজ বাড়াই দিচ্ছে। সাইজ বাড়াই দেওয়ার কারণে জিনিসটা খারাপ লাগে না। 1.2 আরিয়ান কিন্তু কি 1.2 আগে শুধু জানতেন নর্মালি থাকেন, কোনো সাইজ না দেওয়া। আর হচ্ছে 1 আরিয়াম দেওয়া একই কথা, হ্যাঁ। 1.2 এখন হচ্ছে গিয়ে সবকিছু সুন্দর লাগতেছে, একটু ফন্টটা যদি চেঞ্জ করে দিতাম তাহলে আরো সুন্দর লাগতো। তাহলে কাজ কেন বাকি রাখবো, মনে করেন আমি গুগল ফর্মসে যাই, গুগল ফর্মসে দেখে আগে থেকে কোনো ফন্ট আছে কিনা। আগে থেকে আমার 2টা ফন্ট আছে, সবগুলোকে বলে ভাই তুমি যাও, আমার কোনো কাজ নেই। আমি এখন হচ্ছে গিয়ে ওটা যথেষ্ট পপুলার ফন্ট, এটাও সুন্দর ওপেন সোর্স, এটা অনেক ওয়েবসাইটে চলে। নাম এটা নিয়ে নিই, কিন্তু ফন্ট এর এমবেডেড কোড, এইটার ভিতরে আমি কি নেবো, এই ইম্পোর্ট নিয়ে স্টাইল বাদে যা যা আছে সেগুলো আমি উপরে সবার আগে ভাই এখানে আসবো। আসার পরে এখানে হচ্ছে কি আমার ফর্ম ফ্যামিলিকে ডিফল্ট ফ্রেম ফ্যামিলি এটা চেঞ্জ করে দেবো। এই যে স্টারের মধ্যে আমি এই ফর্ম ফ্যামিলিটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ, আমার ফর্ম ফ্যামিলি চেঞ্জ হয়েছে, দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে এখন। ওকে, তাহলে এটা নিয়ে ঝামেলা নাই, দেখতে সুন্দর হয়ে গেছে। ফ্যামিলিটা একটা ঝামেলা থেকে গেছে, না এটাও সুন্দর হয়েছে। ডাউনাররা তাকে কত বাজে দেখাচ্ছিল, সুন্দর দেখাচ্ছে, চাচ্ছিলাম ফন্টের সময় নে ডাউনারটা দেখাতে, কিন্তু ফন্টের সম লাগবে না, এটা এমনি সুন্দর দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে কি আপনার হচ্ছে কি হিরো সেকশন, হ্যাঁ। করবেন ভিডিওর একটা হিরো সেকশন আছে, এটা এখানে ইংলিশের নিচে কালার করে চেঞ্জ করছে, এখানে যথেষ্ট সুন্দর করছে। এখানে বাটন 2টা দিয়েছে, এই সেকশনটাকে আপনি হিরো সেকশন বলতে পারেন, যেটা ঠিক হচ্ছে আপনার মেনু বারের নিচে থাকছেন। সার্ভিসেস, সার্ভিসেস সেকশনে আমরা ইন্টারনেটে সার্চ করতে পারি, এটা করার চেষ্টা করলাম তো। সার্ভিসেস সেকশন করতে আজকে সময় লাগবে, থাকে আমি নেক্সট দিন একটা দেবো না, আজকে এ পর্যন্ত রাখি। সার্ভিসেস সেকশন, সেকশন ড্রিমবার আছে, ড্রিমবার ডিজাইন গুলো খারাপ না, এখানে যথেষ্ট প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা আসে। যে এটা একটা সার্ভিস সেকশন, কি কি সার্ভিস দেয় এটা একটু দেখবেন। জিনিসটা সার্ভিসেস ট্যাবের মাধ্যমে দেওয়া যায়। আওয়ার সার্ভিসেস, এই জিনিসগুলো পাবেন, যে আওয়ার সার্ভিসেস থাকলো, নিচে একটা টেক্সট থাকলো, আর এই পাশে 3টা কার্ড থাকলো। একটার ভিতরে থাকলো ওয়েব ডিজাইন, একটার ভিতরে থাকলো কি
এসিও থাকলো, আরেকটা থাকলো হচ্ছে গিয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, তিনটা পার্ট থাকতে পারে, তিনটা পার্টে তিনটা ছবি থাকতে পারে। বারোশো, বারোশো গ্রাম, ঠিক আছে। Our services. So we charge like the class me, class and ambulance services. এটার ভিতরে প্রথমে একটা আমি স্টুডেন্ট নিতে পারি, সেটার ভিতরে হচ্ছে গিয়ে আওয়ার সার্ভিসেস। দেন হচ্ছে গিয়ে আমি তিনটা ডিভ নেবো, তিনটা ডিভের মধ্যে সার্ভিস আইটেম নির্ভর করতে পারি। তারপর হচ্ছে গিয়ে সার্ভিস ওয়ান, সার্ভিস টু, সার্ভিস থ্রি দিতে পারি না। আচ্ছা, একটু ফর্মটা ফুল সিডিএনটা নেয়, সেটা লিঙ্ক করে সিডিএন জেএস ফর্মটা সবাই এখানে নিয়ে নিই। অলরেড উইন্ডোজ সিএসএস লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলাম। আমার লিঙ্কটা আগে থাকুক, শেষে থাকুক, এটা এখানে আমার সার্ভিসেস এর মধ্যে একটা থাকলো, তার ভিতরে হচ্ছে কি আমি একটা ডিলের মধ্যে সার্ভিস ওয়ান, সার্ভিস টু, সার্ভিস থ্রি আসলে বলে নিতে পারি। চারটা ডিজাইন চলে এসেছি। এটাই সুন্দর যেটা আসছে, দেখি আবার সার্ভিস একটা আসছে, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও অপটিমাইজ, ঠিক আছে। তো এগুলা হচ্ছে কি আমি মানুষ করি, তাহলে সবার আগে সার্ভিসের একটা কাজ করি। যেমন হচ্ছে কি আমি জিরো সেকশনে ওয়েট দিয়েছি, সেরকম একটা ওয়েট দিয়ে দিই। হ্যাঁ, সার্ভিসেস, সার্ভিসেস এর ওয়েট দিয়ে দিই 1200 পিক্সেল। সুন্দর হয়নি, সুন্দর হয়নি, আসলে সুন্দর করি। সার্ভিসেস এর মধ্যে আমার হচ্ছে কি আমার এইচ টু একটা ট্যাগ নিয়ে, এইচ টু ট্যাগ নিয়ে বলে হচ্ছে ভাই তোমার ভিতরে কিছু জিনিস থাকলে এটা হচ্ছে এটার মাঝখানে একটা সুন্দর লাগে। এবার দ্বিতীয় যে সার্ভিস গুলা, এইগুলা অ্যাকচুয়ালি একটা ডিবের মধ্যে আছে, যেটা এআই ধরতে পারবে না, ওইটা একটা ডিবের মধ্যে আছে সার্ভিস সার্ভিস। এই ডিপটা আমি নিই, মানে এটা আইডের মধ্যে একটা ডিপ আছে, সেই ডিবের মধ্যে আমার এই সার্ভিসের যে ডিজাইন তুমি করছো সেটা থাকবে, সমস্যা নেই, সেটা উপরে নিয়ে যাচ্ছি। কিন্তু এইখানে তোমার যেটা করতে হবে, ডিসপ্লে ক্রিয়েট, টেমপ্লেট গরম, ম্যাক্সিমাম 250 পিক্সেল না, ফিট ম্যাক্সিমাম সেটা দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এটা পছন্দ করে রিপিট করো 3 বার 1 এইটা পছন্দ করেছি, আসছে লিপটা কেন আসে না বলি তুমি। আর বলি ভাই তোমার একটা ওয়েট আর 1200 পিক্সেল মারছে, 20 পিক্সেল পাবে, এইবার ছোট দিচ্ছে। কিন্তু দেখা গেছে যে সাইড বরাবর এটা মিলে নেই, সাইড বরাবর যেরকম মিলে নেই, এটা আমি সাইড বরাবর মিলাইতে চাচ্ছি। সাইড বরাবর মিলানোর জন্য কি করতে পারি, কোথায় যেন একটা প্যাডিং আছে ডিবের মধ্যে, উপরে ডানে বাই প্যাডিং আছে, কে বছরে প্যাডিং আছে। আচ্ছা, এবার সাইডটা মিলে যাচ্ছে।
ওয়েবসাইটটা মিলেছে। এবার হচ্ছে গিয়ে আমি এখানে যে আইকনটা আছে না, আইকনটাকে মানুষ করতে চাচ্ছি না। এখানে H3 মার্জিন ডকুমেন্ট রিসার্চ, এখানে প্যারাগ্রাফের ফর্ম সাইজ আছে। ভাই তোমার এখানে আই নামে কিছু একটা আছে, আসছে না কেন? আই নামে কিছু একটা আছে, আই নামে একটা ট্যাগ আছে। আই ট্যাগের ভিতরে ফর্ম সাইজ দিলাম, কোনো লাভ হয় না, করতে পারেনি। ফান ট্যাগের মধ্যে নিয়ে যাবো আইটাকে, নিয়ে নিই। হ্যাঁ, যেহেতু আইটা ধরতে পারতেছে না সিএসএস, আর আমি জিনিসটাকে স্পান ট্যাগের মধ্যে নিয়ে যাই। স্পান, এটা হচ্ছে একদম সোজা সিম্পল ওয়েতে আমরা হচ্ছে গিয়ে একেবারে এটার আসছি, এইটার ঠিক আছে। সিম্পল ওয়েতে আমরা কাজ করার চেষ্টা করতেছি। স্পান দিলাম, ইনলাইন সাইজ এটা বলেও দিব না, কোনো থেকে আসছে। এবার বললাম যে ভাই ঠিক আছে, ফন্ট সাইজ তুমি বড় হয়েছো, ঠিক আছে, মার্জিন বটম তো পাচ্ছে না মনে হয়, কারণ হচ্ছে স্প্যান হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট, তাই না? ভাই তুমি লক ইন, এবার মনে হয় নিচে একটু মার্জিন পেয়েছে। তারপরও আমি বলি 10 পিক্সেল করি, কারণ 40 পিক্সেল করি, 40 পিক্সেল আবার বেশি হয়ে গেছে, তাই 20 পিক্সেল দাও। আর ফর্ম সাইজটা 2 REM এর জায়গায় 3 REM দিয়ে দেব। ফর্ম সাইজও বড় হয়েছে, নিচে এগুলো আসছে। তাহলে ডিজাইনটা এখন সুন্দর হয়েছে, একটু হালকা ঝাপসা, একটা গ্রে কালারও দেখা যাচ্ছে, বর্ডারটা রেডিয়াসও আছে। হ্যাঁ, বর্ডার রেডিয়াস গ্রে কালার, এগুলোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এটা দিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে প্যাডিং দিচ্ছে, ভেতরে একটা প্যাডিং আছে, বর্ডার রেডিয়াস আছে। এখন কথা হচ্ছে লেখাটা কি বেশি হালকা হয়ে গেছে? 66 জায়গায় না হয় আমি 333 দিয়ে দিই। ওই একটু নিচের লেখাটা একটু ডার্ক করছে। এইভাবে হচ্ছে কি আমরা আরো ক্রিটিক্যাল ওয়েতে করতে পারি। এখানে একটা সিম্পল যে আমি আমার ওয়েবের ডিটেলস দিচ্ছি, আমি আমার গ্রাফিক্স এর ডিটেলস দিচ্ছি, আমি আমার এসইও ডিটেলস দিচ্ছি। নিচে বাটন থাকতে পারতো উইড মোড, তাই না? বাটন নিয়ে নিন, লার্ন মোড, হ্যাঁ করতে পারি। একটা বাটন দিয়ে দিলাম, প্যারাগ্রাফের নিচে একটা বাটন দিয়ে দিলাম। এই বাটনেরটা তো ডিজাইন তো করতে হবে, তাই না? ভাই নিচে একটা বাটন আছে, বাটনের ডিজাইন ওই উপরেরটার মতো হইলেই হবে, আর উপরেরটার মতো করে দিচ্ছে। তো এটা প্যারাগ্রাফের নিচে বলি ভাই, সবার নিচে তো মার্জিন বটম আছে, এটার নিচে 20 পিক্সেল, এটার নিচে H2 এর নিচের মতন 20 পিক্সেল আছে। তাহলে প্যারাগ্রাফের নিচে কি আমি 10 পিক্সেল যাবে ভাই? আচ্ছা, এটার নিচে ছিল, প্যারাগ্রাফের নিচে 10 পিক্সেল দিয়ে দিই যে ভাই বলি মার্জিন বটম 10 পিক্সেল, একটু গ্যাপ তৈরি হয়েছে। তাহলে নিচে কন্টেন্টটা আর একটু বেড়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে। চাইলে এখানে ডিটেলসটা কম আছে, ডিটেলসটা একটু বাড়ায় দেওয়া যেতে পারে, ডিটেলসটা একটু বাড়ায় দিলে সেটা আর একটু বড় হবে। সেম কন্ট্রোল দিয়ে দিই পরেরটা, কন্ট্রোল দিয়ে দিই পরেরটা, দিয়ে বললাম হচ্ছে কি ভাই তুমি অর্ডার 30 করে, আর একটু বড় হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে দুইটা এমনি উপরে সেকশনটা অতিরিক্ত দেখালাম, আরো দুইটা সেকশন করলাম, যেটা হচ্ছে কি হিরো সেকশন, যেটা আপনাদের চেনালাম। এভাবে সেকশন ওয়াইজ যদি করি, বিভিন্ন সেকশন যদি করি, আশা করি আপনাদের ওয়েবসাইটের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। এখানে জাভাস্ক্রিপ্টের কাজ নেই, সিএসএস দিয়ে করেছি, তাও রেসপন্সিভ না। তবে আপনার সিএসএস এর কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হবে, সামনে জাভাস্ক্রিপ্টের কাজও আছে আপনার এই ইসের মধ্যে, কি যেন বলে
কন্টেন্ট গুলোর মধ্যে, তো আমরা ইনশাল্লাহ জাভাস্ক্রিপ্টের কাজগুলো করবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাকছে। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট দিন আমি সামনে বানানি বলে আমি হচ্ছে গিয়ে তাহলে যা করেছি এটার উপর একটা হোমওয়ার্ক দিয়ে আপনারা এটা আপনাদের মতো করে আরো বড় করে সাবমিট করেন। হ্যাঁ, আমি এটা ছোট করে করেছি, তো এটা বড় করে সুন্দর করে সাবমিট করেন। হ্যাঁ, তাহলে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি যেখানে থাকবে যে আপনি নেভিগেশন বার বানাবেন, এরর সেকশন বানাবেন এবং আওয়ার সার্ভিস সেকশন বানাবেন। যেটা আমার মতো হবে না, আপনি ইন্টারনেট কাটিয়ে বা ইন্টারনেট রিসার্চ করে নিজের মতো করে তৈরি করবেন, করে আপনি সাবমিট করবেন, আমাদের এখানে দেখবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফিজ।